নমস্কার, সন্ময় স্পিক্স থেকে বলছি। সন্ময় বন্দ্যোপাধ্যায় আপনাদের জন্য এবং অবশ্যই আপনাদের ভাবনার জন্য আজকে এমন একটা বিষয় নিয়ে এলাম যে বিষয়টা শুনলে আপনারা চমকে যাবেন। রাজ্য সরকারের স্বাস্থ্য দপ্তরে 42,098টা পদ ফাঁকা। ঠিক শুনছেন তো? ঠিক শুনছি তো? হ্যাঁ, 42,098টা পদ ফাঁকা। আজকে নয়, আজ থেকে 2 বছর আগে রাজ্য সরকারের দেওয়া তথ্য। সেটা নিয়ে আজকের এই বিশেষ প্রতিবেদনে আপনাদের কাছে এলাম এবং অবশ্যই ডক্টর মানস কুমটা, আমি তাঁকে সরাসরি এটা নিয়ে প্রশ্ন করেছি এবং কী বলেছেন সেটাও আপনারা শুনবেন। খুব গুরুত্বপূর্ণ কিছু তথ্য নিয়ে আজকে আমরা আপনাদের কাছে আলোচনায় এলাম। আজকে আনন্দবাজার পত্রিকায় এবং একাধিক বড় পত্রিকায় পাতাজোড়া বিজ্ঞাপন রাজ্য সরকার দিয়েছে। আপনারা হয়তো ইতিমধ্যে দেখেছেন, গতকাল দিয়েছে। এই পাতাজোড়া বিজ্ঞাপনের হেডলাইন কি? স্বাস্থ্য কিংবা শিক্ষা, বাংলা মানে ভরসা। স্বাস্থ্য কিংবা শিক্ষা, বাংলা মানে ভরসা। এটা কে দিচ্ছেন? মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দিয়ে এই বিজ্ঞাপন দেওয়া হচ্ছে এবং সেই বিজ্ঞাপনে রাজ্যের মুখ্যমন্ত্রীর ছবির তলায় কয়েকটা লাইন লেখা আছে, পশ্চিমবঙ্গ উন্নতি এবং সর্বাঙ্গীন উন্নয়নের পথে এগিয়ে চলেছে। হু হু করে পশ্চিমবঙ্গের উন্নয়ন এগিয়ে চলেছে, ফলত তারা এই বিজ্ঞাপনী প্রচারে নেমেছেন। পশ্চিমবঙ্গের উন্নতি এবং সর্বাঙ্গীন উন্নয়নের পথে এগিয়ে চলেছে। বেঙ্গল গ্লোবাল বিজনেস মিট 5 এবং 6 ফেব্রুয়ারি, 5 এবং 6 ফেব্রুয়ারি বেঙ্গল বিজনেস গ্লোবাল মিট হচ্ছে। সেই উপলক্ষে এই পাতাজোড়া বিজ্ঞাপনের এলাহি অ্যারেঞ্জমেন্ট সমস্ত সংবাদপত্রগুলোতে সরকারি প্রচারটা চলছে। আমি এটা দিয়ে আজকে শুরু করলাম এই কারণে, গতকাল সকালবেলা প্রায় সমস্ত সংবাদপত্রে প্রথম পৃষ্ঠায় কালার বিজ্ঞাপন। কত টাকা হতে পারে? আমি বিজ্ঞাপনী জগতে বেশ কিছুদিন কাজ করেছি। দেখুন, প্রথম কথা হচ্ছে ফ্রন্ট পেজের বিজ্ঞাপনের, মানে একদম ফুল পেজ বিজ্ঞাপন, ফ্রন্ট পেজের আগে কভার বিজ্ঞাপন, তার রেটটা অনেকটা বেশি, সব কিছু থেকে বেশি। তার উপরে সেটা কালার্ড বিজ্ঞাপন, ফলত কস্টলিয়েস্ট বিজ্ঞাপন। আমার নিজের ধারণা এই বিজ্ঞাপনটা পাবলিশ করতে রাজ্য সরকারের কয়েক কোটি টাকা খরচা হয়েছে। সমস্ত সংবাদ মাধ্যমে যদি, মানে যা যা সংবাদ মাধ্যম আছে সব জায়গায় ব্যবহার করা হয়েছে বলে কয়েক কোটি টাকা খরচা হয়েছে। আচ্ছা, একটা সরকার এই কোটি টাকা যখন খরচা করে বলছে স্বাস্থ্য কিংবা শিক্ষা, বাংলা মানে ভরসা, স্বাস্থ্য কিংবা শিক্ষা, বাংলা মানে ভরসা, সেই সময় আদতে স্বাস্থ্য ব্যবস্থার কী অবস্থা আপনারা জানেন। গতকালই চার্জশিট পেশ হয়েছে, যেখানে মানে রাজ্য সরকার সন্দীপ ঘোষের দুর্নীতি নিয়ে শেষ পর্যন্ত নো অবজেকশন সার্টিফিকেট দিতে বাধ্য হয়েছে। সেটাগুলো একটা দিক, কিন্তু রাজ্য সরকারের স্বাস্থ্য ব্যবস্থাটা কীভাবে চলছে কেউ আমরা আলোচনা করি। আমি ডক্টর গুমটার সঙ্গে আলোচনা করেছি, তিনি কি বলেছেন আমি শোনাবো, কিন্তু তার আগে একটা হার্ডকোর স্ট্যাটিস্টিক্স দিই। এক ভদ্রলোক আরটিআই করেছিলেন কবে? 6 এপ্রিল 2023, 6 এপ্রিল 2023 ভদ্রলোক আরটিআই করেছেন। ভদ্রলোকের নাম শ্যামল কুমার মিত্র। তিনি আরটিআই করে রাজ্য সরকারের স্বাস্থ্য ভবন থেকে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডাইরেক্টরেট অফ হেলথ সার্ভিসে কিছু তথ্য চেয়েছিলেন। সেই তথ্যের ভিত্তিতে রাজ্য সরকারের স্বাস্থ্য ভবন 6 এপ্রিল 2023, অর্থাৎ প্রায় 2 বছর আগে, 24 গেছে 2025, এই 2 বছরের আগের ঘটনা আমি বলছি, যে তথ্য বার করে এনেছেন সেই তথ্যের সিনপসিসটা বললে আপনারা চমকে যাবেন। আজ থেকে 2 বছর আগে, এবং এই সংখ্যা এখন অনেক বেড়েছে, তার কারণ এই 2 বছরে প্রচুর মানুষ রিটায়ার করে গেছেন, সেই জায়গায় সেই ভ্যাকেন্সিতে রিক্রুটমেন্ট সেভাবে হয়ই নি। আমি একটা তথ্য পেশ করি, আমি আপনাদের বলছি যে যেখানে স্বাস্থ্য এগিয়ে বলছে সেখানে আলটিমেটলি 42,098টা পদে কোনো লোক নেই। অথচ দেখুন, বছরের পর বছর জনসংখ্যা বেড়েছে, সরকারি হসপিটালে পেশেন্টের সংখ্যা বেড়েছে, বেডের সংখ্যা বেড়েছে, সেটা নিয়ে স্বাস্থ্য এগিয়ে বলে প্রচার করেন এই রাজ্যের মুখ্যমন্ত্রী। তাহলে পরিষেবাটা কে দিচ্ছেন? কে দিচ্ছেন পরিষেবাটা? কিভাবে আপনার বাড়ির লোক সরকারি হসপিটালগুলোতে গেলে আলটিমেটলি বঞ্চিত হচ্ছে বুঝতে পারছেন? সব ঠিকাদার, এজেন্সি, কন্ট্রাকচুয়াল দিয়ে আপনার মাথায় টুপিটা পরিয়ে দিচ্ছেন, আর তারপর ওই জাল স্যালাইন ব্যবহার হচ্ছে। পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালস নাম আর শুনছেন না। উত্তরবঙ্গ লবির ইনভেস্টমেন্ট কত আছে সেটা নিয়ে কোনো আলোচনা শুনছেন না। ওই পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালসে কোনো মালিককে সিআইডি ডেকে পাঠিয়েছে, শুনছেনই না। জাল স্যালাইন নিয়ে কোনো আলোচনাই এই মুহূর্তে নেই। অথচ বাস্তবতাটা হচ্ছে সরকারি হসপিটালগুলোতে সরকারি কর্মচারী নেই। আমি একদম ডেটা স্ট্যাটিস্টিক্স আপনাদের কাছে পেশ করছি। নাম ধরে নার্সিং স্টাফ, আজ থেকে 2 বছর আগে, প্রথম কথা হচ্ছে স্যাংশন পোস্ট বলে একটা ব্যাপার আছে। স্যাংশন পোস্ট কি? রাজ্য সরকার এতগুলো পোস্ট স্যাংশন করে রেখেছে। এই স্যাংশন পোস্ট আবার আপডেটেড হয়নি, অর্থাৎ একটা
10টা হসপিটালের জায়গায় যদি 15টা হসপিটাল হয়, স্বাভাবিকভাবে তো স্যাংশন পোস্টের সংখ্যা বাড়বে, সেটা আবার বাড়ায়নি। স্যাংশন পোস্টের ভিত্তিতে, মানে যতগুলো রাজ্য সরকার স্যাংশন করে রেখেছে সেই জায়গায় কতগুলো ভ্যাকেন্সি আছে আমি একটা একটা করে তথ্য দিই। নার্সিং স্টাফে ভ্যাকেন্সি আছে 10,978 জন। 10,978 জন। আমি বলি, আমার কথা নয়, আমার মন গড়া কথা নয়, আমি একদম সরকারি তথ্য আপনাদের সামনে পেশ করছি। সরকার লিখিতভাবে যে তথ্য দিয়েছে, নার্স সুপার স্পেশালিটি হসপিটালে যে নার্সিং স্টাফ দরকার হয়, সেখানে স্যাংশন পোস্টের থেকে 1,302 জন কম আছে। জেনারেল ডিউটি অ্যাটেন্ডেন্ট যে হসপিটালে যে বিভিন্ন মানে রুগীরা থাকেন, তার ডিউটি অ্যাটেন্ডেন্ট থাকেন, সেই জেনারেল ডিউটি অ্যাটেন্ডেন্টের সংখ্যা অ্যাপ্রুভড যা আছে তার থেকে 18,083 জন কম। 18,083 জন কম, ঠিক করে ভালো করে শুনুন। কর্মবন্ধু, মানে আগে যাদের সুইপার বলা হতো, এখন কর্মবন্ধু, তাদের স্যাংশন পোস্ট থেকে 6,154টা ভ্যাকেন্সি। 6,154টা ভ্যাকেন্সি। ডোমের সংখ্যা, যারা ডেড বডিগুলো হসপিটালে ডিল করেন, সে ডোমের সংখ্যা 197 জন কম। আছে কতজন? 93 জন। কম কতজন? 197 জন। মেডিকেল অফিসার শূন্য পদ রয়েছে 1,041। 1,041 মেডিকেল অফিসার নেই। মেডিকেল অফিসার স্পেশালিস্ট যে অ্যাপ্রুভ পোস্ট, তার থেকে কম রয়েছে 1,201। তারপর বিএমওএইচ বাদে WB, PPH অ্যান্ড AS 61টা পোস্ট ভ্যাকেন্ট। বিএমওএইচ ভ্যাকেন্ট কত? 128। অপটোমেট্রিস্ট ভ্যাকেন্সি কত? 226। ডাইরেক্টরেটে LDC ভ্যাকেন্সি কত? মানে যেগুলো ভ্যাকেন্সি বলতে যেখানে অ্যাপ্রুভ পোস্টে লোক নেই, 1,696। UDC 1,019। হেড ক্লার্ক 12 জন। টোটাল সব মিলিয়ে এখনও পর্যন্ত রাজ্য সরকারের এই যে তথ্যটা আপনাদের কাছে দিলাম, 42,098টা পদে লোক নেই, ডাক্তার নেই, নার্স নেই, মেডিকেল স্টাফ নেই। ভাবতে পারছেন? 42,000 সংখ্যাটা দাঁড়াচ্ছে 42,098। তারপরেও যেটা বলার দরকার, এই স্যাংশন পোস্টের সংখ্যা অনেক বাড়া দরকার। কারণ কেন্দ্রীয় সরকারের আর্থিক সাহায্যে যেসব হসপিটালগুলোর ইনফ্রাস্ট্রাকচার বেড়েছে, সেখানে অ্যাডিকুয়েট স্টাফ নেই। অর্থাৎ অ্যাপ্রুভ পোস্ট থেকে 42,098 জন ভ্যাকেন্সি রয়েছে। এবার এটাকে যদি যা এই মুহূর্তে প্রয়োজন, মানে যা এই মুহূর্তে ডাক্তার, নার্সিং স্টাফ সব মিলিয়ে প্রয়োজন, মানে সেই অ্যাপ্রুভ স্টাফের সংখ্যা তো আরও বাড়বে, মানে তার অ্যাপ্রুভড পজিশনের জন্য। ফলে অনুমোদিত পদের সংখ্যা তো আরও অনেক বাড়বে। সেইখান থেকে মানে এই ভ্যাকেন্সিটা তো আরও বেড়ে যাবে। মানে এই মুহূর্তে 42,098 সংখ্যাটা পাওয়া যাচ্ছে। 2 বছর আগে 6ই এপ্রিল 2023 RTI করেছিলেন রাজ্যের স্বাস্থ্য দপ্তরে। সেই স্বাস্থ্য দপ্তরের রিপোর্টটা আমি আপনাদের কাছে পেশ করছি। তখনই 42,000টা পদ ভ্যাকেন্ট। এই 2 বছরে যারা রিটায়ার করেছেন, বা সেটার সঙ্গে যুক্ত করুন। কীভাবে মমতা বন্দ্যোপাধ্যায় ঠকাচ্ছেন স্বাস্থ্য ব্যবস্থাকে ভেবে দেখেছেন? এগুলো নিয়ে আমরা কেউ চর্চাই করি না, কেউ আলোচনাই করি না। আমি বারবার বলছি, RG কর মেডিকেল কলেজ হসপিটালে অভয়াকাণ্ডের পর থেকে জুনিয়র ডাক্তাররা যে আন্দোলন করছেন, ডাক্তাররা যে আন্দোলন করছেন, এই বিষয়গুলো তো ফোকাসে আসছে। রাজনৈতিক দলগুলো এই বিষয়টাকে ফোকাসে আনছেন না কেন? কোন হসপিটালে কতগুলো ভ্যাকেন্সি রয়েছে? আমরা নিরন্তর এই নিয়ে কাজ করব, আপনাদের কথা দিচ্ছি। অনেক তথ্য আপনাদের কাছে তুলে আনবো। আজকে এইটুকু তথ্য আপনাদের দিলাম, জেনে রাখুন। 2 বছর আগে, মানে যে সংখ্যাটা এখন অনেক বেশি, 42,098টা পদে সরকারি হসপিটালগুলোতে কোনো ডাক্তার, নার্সিং স্টাফ এগুলো নেই। আর আপনি যাচ্ছেন সেই সরকারি হসপিটালে চিকিৎসা নেওয়ার জন্য, এবং তারপর যখন জাল স্যালাইন ব্যবহার হচ্ছে, তখন ডাক্তারদের দিকে তীরটাকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। ঠিক এই পরিস্থিতি দাঁড়িয়ে সমস্ত ঘটনাটা নিয়ে গিয়েছেন ডক্টর মানস গুমটার কাছে। সরকারি হসপিটালে তিনি কর্মরত, খুব সিনিয়র পজিশন ডাক্তার হিসেবে আছেন, হেড অফ দ্য ডিপার্টমেন্ট হিসেবে আছেন। আমার এই প্রত্যেকটা প্রশ্নের উত্তর তিনি আমাদের কাছে দিলেন। কি বললেন শুনুন। নমস্কার ডক্টর গুমটা, আমি সন্ময় বলছি। হ্যাঁ বলুন। বলছি, পাতাজোড়া বিজ্ঞাপন, কোটি কোটি টাকা খরচা করে আবার প্রচার শুরু হয়েছে, স্বাস্থ্য কিংবা শিক্ষা, বাংলা মানে ভরসা। স্বাস্থ্যক্ষেত্রে নাকি ভারতবর্ষে পশ্চিমবঙ্গ সাংঘাতিক জায়গায় এগিয়ে রয়েছে। আমার আপনার কাছে খুব স্পেসিফিক প্রশ্ন, সেটা হচ্ছে সরকারি স্ট্যাটিস্টিক্স, ব্যক্তিগত কারুর মন গড়া তথ্য নয়, সরকারের ঘর থেকে, স্বাস্থ্য ভবন থেকে দেওয়া
তথ্যের ভিত্তিতে বলছি, গত 1-1.5 বছর আগে যে আরটিআই করা হয়েছিল তাতে দেখা গিয়েছিল যে সরকারের দেওয়া তথ্যে স্বাস্থ্য দপ্তরে 42,098টা পদ ভেকেন্ট। 42,098টা পদ এখন ভেকেন্ট এই মুহূর্তে স্বাস্থ্য দপ্তরে, মানে এন্টায়ার হসপিটালগুলো মিলিয়ে, সবকিছু মিলিয়ে। এবার ঘটনাটা হচ্ছে দুটো পার্সপেক্টিভ এখানে। একটা হচ্ছে স্যাংশন পোস্টের ভিত্তিতে সরকার স্বীকার করছে 42,098। স্যাংশনটা বাড়ায় না দীর্ঘদিন ধরে, বেড বাড়ায়, স্যাংশন বাড়ায় না, অর্থাৎ পোস্টের সংখ্যা বাড়ায় না। তো প্রশ্নটা হচ্ছে যে এই মিথ্যাচার, মানে আমি বলছি হসপিটালগুলো তো মরে যাচ্ছে আলটিমেটলি, সরকারি হসপিটালে তো পরিষেবা দেওয়া মুশকিল। কি বলবেন? আমি সত্যি কথা বলতে আপনার সঙ্গে আমি কার্যত 100% একমত। তার কারণ স্বাস্থ্যের সত্যি কথা বলতে স্বাস্থ্যের যে মানে সংজ্ঞা আছে, সেই সংজ্ঞার সঙ্গে সরকারি বিজ্ঞাপনের কোথাও কোনো সাযুজ্য নেই। আমরা বারবার দেখেছি যে সরকার তথ্য গোপন করে আমার রাজ্য ভালো আছে এইটা প্রমাণ করতে ব্যস্ত থাকেন। এটা আমরা ডেঙ্গুর ক্ষেত্রেও দেখেছি, অজানা জ্বর, এটা আমরা কোভিডের ক্ষেত্রেও দেখেছি তথ্য আপলোড না করা, এটা আমরা অন্যান্য যে সংক্রামক রোগ আছে সেগুলোর ক্ষেত্রেও দেখেছি। এটা গেল এক, যে সরকারের নিয়মই হচ্ছে কোথাও কোনো আগুন লাগলে জল নিয়ে দৌড়ো, আগুন যাতে না লাগে তার ব্যবস্থা করা, এটা সরকারের বিবেচনায় থাকে না। সেই জন্য জনস্বাস্থ্যের যে মূল বিষয় সেটা সম্বন্ধেই সরকারের ধারণা কি, এটা আমাদের বড় প্রশ্ন। দ্বিতীয় হচ্ছে যে সত্যি সত্যি এটা ঠিকই যে প্রতিদিন আমাদের কিন্তু লোকসংখ্যা বাড়ছে, জনসংখ্যা বাড়ছে, প্রয়োজন বাড়ছে, এবং চিকিৎসা ব্যয় যেরকম ভাবে বেড়ে গেছে তাতে এক বিপুল সংখ্যক মানুষ আর কার্যত কোথাও প্রাইভেট সেক্টরে যাওয়ার কোনো ক্ষমতা নেই, তাদেরকে সরকারি হাসপাতালের উপরেই নির্ভর করতে হবে। এবার এই সরকারি হাসপাতালের যা বেড আছে সেই বেড একই থাকবে সেটা তো হতে পারে না। আবার যে আপনার যে প্রয়োজনীয় স্টাফ, সেটা ডাক্তার থেকে শুরু করে প্যারামেডিক্স, নার্স, গ্রুপ ডি সাপোর্ট স্টাফ সব মিলিয়ে যে প্রয়োজন, সেই প্রয়োজন তো যে যে এস্টাবলিশমেন্ট টেবিল আমরা বলি যে এটা দীর্ঘদিন আগে এই তৈরি হয়েছিল প্রয়োজনটা, সেই প্রয়োজনটা বা এস্টাবলিশমেন্ট টেবিলগুলো আর কোথাও কোনো সংশোধন হয়নি, সেটা আর বর্ধিত হয়নি। আপনি যে তথ্যটা দিলেন সত্যি সত্যি তাই, সেই যে পুরনো এস্টাবলিশমেন্ট টেবিল, সেই এস্টাবলিশমেন্ট টেবিলের ভিত্তিতে আপনি দেখুন সর্বস্তরে চিকিৎসক যদি বলেন শর্টেজ, স্পেশালিস্ট ডাক্তার বা হচ্ছে ওই প্রফেসর, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর মেডিকেল এডুকেশন সার্ভিসে সেটা প্রায় 40% হচ্ছে ডেফিসিয়েন্সি আছে। আপনি যদি সেখানে গ্রুপ ডিতে যান, আপনি যদি ক্লারিক্যাল স্টাফে যান, আপনি যদি টেকনিশিয়ানের কথা বলেন, আপনি যদি নার্সিং স্টাফের কথা বলেন, কোথাও কোথাও সেটা প্রায় 35-40 থেকে শুরু করে কোনো কোনো জায়গায় 60% পর্যন্ত পৌঁছে গেছে। এটা সরকারেরই তথ্য। তাহলে এত ডেফিসিয়েন্সি মানে পুরনো সেই তালিকা ধরে ডেফিসিয়েন্সি, তাহলে নতুন তালিকা হয়নি, হলে এটা কত হতে পারতো, এবং এর মধ্যে প্রচুর লোক রিটায়ার করে গেছে, তাহলে আমার প্রয়োজনটা কত? তাহলে তো এই পাতা জোড়া বিজ্ঞাপন, বিনা পয়সায় রুগী চিকিৎসা হচ্ছে, অথচ রুগীকে ভর্তি হতে গেলে তার স্বাস্থ্যসাথী কার্ড লাগবে, চারিদিকে আপনার নীল সাদা রঙের বিজ্ঞাপন হোর্ডিং ফ্লেক্সে ভরে যাবে, বাড়িগুলোর রং হবে, আর হচ্ছে ওই সুন্দর সুদৃশ্য গেট হবে, মানে যেটাকে আমরা বলি প্রসাধনী উন্নয়ন, সেই উন্নয়ন হবে, অথচ আমার স্বাস্থ্যকর্মী বেড না পেয়ে তাকে ঘুরে বেরিয়ে অন্য কোথাও গিয়ে ভর্তি হতে হবে, তাকে ভর্তির জন্য হচ্ছে আমাদেরই রাজ্য সরকারের মন্ত্রীকে রাত বিরেতে দৌড়তে হবে। এটা আমাদের অভিজ্ঞতা সাম্প্রতিক সময়ে। আমরা দেখেছি যে মৃতদেহ, সন্তানের মৃতদেহ ব্যাগে করে নিয়ে বা কাঁধে করে ওয়াইফের মৃতদেহ নিয়ে দূর দূরান্ত তাকে যেতে হয়েছে। কেউ হচ্ছে টোটো গাড়িতে করে অ্যাম্বুলেন্স না পেয়ে, ব্যবস্থা না থাকার জন্য কিভাবে রুগীগুলোকে নিয়ে আসছে। ফলে সব মিলিয়ে যে জটিলতা, যে শুধু আমি জনস্বাস্থ্যের কথা আপনি বাদ দিন, সেটা একটা বড়সড় বিষয়। কিউরেটিভ যে চিকিৎসা, যে আমার বেড থাকবে, আমার অক্সিজেন থাকবে, আমার ক্রিটিক্যাল কেয়ার থাকবে, আমার পর্যাপ্ত ডাক্তার থাকবে, স্টাফ থাকবে, নার্স থাকবে, প্যারামেডিক্স থাকবে, সব জায়গায় যদি 40 থেকে 60% ডেফিসিয়েন্সিতে কাজ করতে হয়, তাহলে কি করে এই সার্ভিসটা দেয়া যাবে? ফলে মানুষের তো ক্ষোভ আছড়ে পড়ছে। মাঝে মাঝেই তার বহিঃপ্রকাশ হচ্ছে, সেই বহিঃপ্রকাশ হচ্ছে হাসপাতাল ভাঙচুর দিয়ে, তার বহিঃপ্রকাশ হচ্ছে চিকিৎসক স্বাস্থ্যকর্মীদের মারধরের মধ্যে দিয়ে, এবং যখন এই গোলমালগুলো বাধে তখনই হচ্ছে বলির পাঁঠা করা হয় যে চিকিৎসক স্বাস্থ্যকর্মীদের, যেরকম আমরা দেখলাম মেদিনীপুরে। এবং সত্যি কথা বলতে
হুম। এখন ওই চুক্তির মানে মানে চিকিৎসক নার্স বা এইসব দিয়ে এই যে বন্ডেড বলে না, যে বন্ডেড দাস শ্রমিকের মতো, এই যে এসআর সিনিয়র রেসিডেন্ট বন্ডেড সিনিয়র রেসিডেন্ট, তাদেরকেই স্পেশালিস্ট বলে চালু করা হচ্ছে। অন্তত 3-4 বছর 5 বছর হবে কোনো স্পেশালিস্ট ডাক্তার বা মেডিকেল এডুকেশন সার্ভিসে ওই আরএমও বা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিয়োগ হয়নি। ডেন্টাল সার্ভিসে প্রায় 7 বছর হয়ে গেল নিয়োগ হয়নি। ফলে এই নিয়োগ যা হচ্ছে তো হচ্ছে না, এবং যেটুকু হচ্ছে সেটুকু হচ্ছে ওই চুক্তির ভিত্তিতে, মানে হয় এজেন্সির মাধ্যমে অথবা সরকারের সঙ্গে কোনো কোনো চুক্তি, মানে চুক্তি লেবার যাকে বলে। ফলে স্বাস্থ্যের মতো সংবেদনশীল জায়গাতে সত্যি কথা বলতে এরকম যা পরিস্থিতি, বাস্তব পরিস্থিতি, তাতে এই বিজ্ঞাপন হাস্যকর ছাড়া আর কি বলতে পারি বলুন। অনেক ধন্যবাদ ডক্টর গোমটা, অনেক ধন্যবাদ।